আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা রমজানে আমাদের ক্লাস পরিবর্তন করে সকাল 9টার পরিবর্তে দুপুর 12টায় নিয়ে এসেছিলাম। এখন যদি তোমরা আবার মনে করো যে সকাল 9টায় ক্লাস থাকলেই ভালো হয়, তাহলে আমরা ক্লাসটি আবার সকাল 9টায় নিতে চাই। হয়তো বা আগামী ক্লাস থেকে আমরা তোমাদের ঘোষণা দিয়ে আগামী ক্লাস থেকে হয়তো আমরা আবার যথারীতি আগের মতো 9টায় ক্লাসে যাবার চেষ্টা করব। আজকে সকালে তোমাদেরকে আমরা দ্রাব্যতার গুণফলের সম আয়ন প্রভাবের গাণিতিক সমস্যায় আজকে যাব। সকালে তোমাদের কিছু গাণিতিক সমস্যা তোমাদের গ্রুপে পোস্ট করেছি। আজকে ওইটার একটা 2-3টা যে কটা আমরা পারি ওইটা নিয়ে কথা বলবো। অর্থাৎ সম আয়ন কি, সম আয়ন প্রভাব কি, এই দুটো গত ক্লাসে বলা হয়েছিল। আজকে আমরা সম আয়ন হলে গাণিতিক পরিবর্তনটা কিভাবে হবে, সম আয়নের ফলে গাণিতিক মানে ওর ব্যাখ্যা কি, সেটিতে যাব। তারপরে আমরা যদি আবার সামান্য একটু রিভিউ করে তোমাদের সামনে আগাই, সম আয়ন এবং সম আয়ন প্রভাব। এবং এর ফলে দ্রাব্যতার পরিবর্তন। দেখো, জিঙ্ক সালফেট, এইটার দ্রবণে জিঙ্ক এবং সালফেট আয়ন থাকবে। যদি আমরা এর মধ্যে ধরে নাও এই যৌগটার মধ্যে আমরা সোডিয়াম সালফেট যোগ করছি, তো সেটা থেকে আমরা সোডিয়াম আয়ন আর সালফেট আয়ন পাবো। এই ক্ষেত্রে সালফেট আয়ন হচ্ছে সম আয়ন, এক্ষেত্রে সালফেট আয়ন হচ্ছে সম আয়ন। অর্থাৎ দুইটা ভিন্ন যৌগ থেকে যদি একই রকম আয়ন তৈরি হয়, দুটো ভিন্ন যৌগ থেকে যদি একই রকম আয়ন দ্রবণে তৈরি হয়, সেটি সম আয়ন। এইটা না দিয়ে আমরা যদি জিঙ্ক সালফেটের মধ্যে জিঙ্ক ক্লোরাইড যোগ করতাম, দেখো, তাহলে জিঙ্কের সম আয়ন তৈরি হতো। সম আয়ন ক্যাটায়নেরও হতে পারে, সম আয়ন অ্যানায়নেরও হতে পারে। এক্ষেত্রেও সম আয়ন, এক্ষেত্রেও সম আয়ন। তো ব্যাপারটা এইরকম, দুটো ভিন্ন যৌগ থেকে দ্রবণে একই আয়ন তৈরি হলে তাকে সম আয়ন বলা হয়। আর যদি কোনো দ্রবণে সম আয়ন তৈরি হয়, তাহলে উভয় যৌগেরই দ্রাব্যতা হ্রাস পায়। তবে বিশেষ করে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের বা কম দ্রাব্যতার, দুটোরই যদি দ্রাব্যতা মানে ভিন্ন হয়, তাহলে যার দ্রাব্যতা কম, যার দ্রাব্যতা কম সেইটার দ্রাব্যতা বা বিয়োজন মাত্রা পূর্বের চেয়ে হ্রাস পাবে। তাহলে যদি কোনো দ্রবণে সম আয়ন তৈরি হয়, তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা অথবা দ্রাব্যতা পূর্বের চেয়ে কমে যাবে। এটি হচ্ছে
সম আয়ন প্রভাব। তাহলে মৃদু অর্থাৎ দ্রবণের সম আয়ন তৈরি হলে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা বা দ্রাব্যতা পূর্বের চেয়ে কমে যাবে। সাধারণত আমরা বুঝবো কি করে কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য? তিনটা রাস্তা। এক, উভমুখী চিহ্ন থাকলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। দুই, কে অফ এসপি দেয়া থাকবে, অর্থাৎ আমরা জানি দ্রাব্যতা গুণফল মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বা স্বল্প দ্রাব্যতা বিশিষ্ট যৌগের জন্য। কাজেই যে যৌগটার দ্রাব্যতা গুণফল প্রশ্নে দেয়া আছে ওটা অবধারিত মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যার দ্রাব্যতার গুণফল দেয়া নেই সেটা মৃদু নাও হতে পারে। তাহলে উভমুখী চিহ্ন থাকবে, কে অফ এসপি দেয়া থাকবে, অথবা যার দ্রাব্যতা কম হবে, দুটোর মধ্যে যার দ্রাব্যতা কম হবে সেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তো আমরা প্রথম দেখব কে অফ এসপি আছে কিনা আর দ্রাব্যতার গুণফল আছে কিনা, তারপরে যদি উদ্দীপকে বিক্রিয়া দেয় উভমুখী আছে কিনা, অথবা কিছু নাই তাহলে দুটোরই যদি দ্রাব্যতা থাকে, যার দ্রাব্যতা কম সেটি হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এবার প্রশ্ন হচ্ছে দুটো যৌগ মেশালে কোন যৌগের দ্রাব্যতা গুণফল চেঞ্জ হয় না, দ্রাব্যতা চেঞ্জ হতে পারে। দ্রাব্যতা গুণফল একটা ধ্রুব রাশি, টেম্পারেচার চেঞ্জ না করলে পরিবর্তিত হবে না। তো আমরা 37 নাম্বারটা নিয়ে প্রথমে কথা বলবো। দেখো অঙ্কটা এইরকম, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় AgCl সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইড এই যৌগটার দ্রাব্যতা গুণফল প্রশ্নে আমাদেরকে দিয়েছে 2.458 into 10 to the power minus 10 এর সম্পৃক্ত দ্রবণে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে এর সম্পৃক্ত দ্রবণে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে AgCl এর দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা। আচ্ছা আসো আমরা এটার ব্যাখ্যায় যাব। সমস্যাটা হচ্ছে এই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল প্রশ্নে দিয়েছে 2.458 10 to the power minus 10।
তাহলে AgCl এর সম্পৃক্ত দ্রবণে যদি 0.1 মোলার ঘনমাত্রার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করা যায়, তাহলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কি না গাণিতিক ব্যাখ্যা। এখন এবার আসো, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল দেয়া আছে, এইটা দিয়ে দ্রবণে প্রথমে আমরা সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা বের করব। তাহলে দ্রবণে শুধু AgCl থাকলে দ্রাব্যতা নির্ধারণ। তাহলে দ্রবণে যদি শুধু সিলভার ক্লোরাইড থাকে তখন জলীয় দ্রবণে এর ঘনমাত্রা বা দ্রাব্যতা কি হবে। তো দেখো সেক্ষেত্রে ব্যাপারটি হচ্ছে এই, সিলভার ক্লোরাইড, সিলভার আয়ন প্লাস ক্লোরাইড আয়ন। তো এখন এই যৌগটা এবি টাইপের যৌগ, এই যৌগটা এবি টাইপের যৌগ, সুতরাং এই ক্ষেত্রে K of Sp ইকুয়াল SS স্কয়ার, K of Sp ইকুয়াল S স্কয়ার, এইটা দিয়ে আমরা ওর দ্রাব্যতা বের করতে পারবো। তাহলে আমরা যেহেতু এইটার দ্রাব্যতা বের করতে চাই, তাহলে ধরি জলীয় দ্রবণে AgCl এর দ্রাব্যতা সমান সমান S মোল পার লিটার। AgCl AB জাতীয় যৌগ হওয়ায় K of Sp ইকুয়াল S স্কয়ার। তাহলে আমরা ধরে নিলাম জলীয় দ্রবণে পানিতে সিলভার ক্লোরাইড এই যৌগটার দ্রাব্যতা সলিবিলিটি S। তাহলে যেহেতু AgCl AB টাইপের কম্পাউন্ড, কাজেই তখন দ্রাব্যতা গুণফলের সাথে দ্রাব্যতার এই সম্পর্কটি হবে। অতএব S স্কয়ার ইকুয়াল 4K of Sp দেয়া আছে, এইটা কি 2.458 10 টু দি পাওয়ার -10। অতএব S সমান সমান 2.458 10 টু দি পাওয়ার -10 তার রুট অফ r করলে যা পাবো সেইটা হচ্ছে ওই যৌগটার দ্রাব্যতার মান, সেটা হচ্ছে ওই যৌগটার দ্রাব্যতার মান, অর্থাৎ 2.45 ইন্টু 10 টু দি পাওয়ার -10, 1.56 10 টু দি পাওয়ার -5, 1.565 10 টু দি পাওয়ার -5 মোলার বা মোল পার লিটার। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে দ্রাব্যতার গুণফল যার দেয়া থাকবে সেইটা দিয়ে ওই যৌগটার দ্রাব্যতা জলীয় দ্রবণে বের করে নিব। তাহলে সিলভার ক্লোরাইড যদি একা থাকে তখন ওই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হবে 1.565 10 টু দি পাওয়ার -5। আমরা একটি কাজ শেষ করলাম। তাহলে এখানে আমরা কথাটা লিখে রাখি, আমাদের পরে কাজে লাগবে। শুধু জলীয় দ্রবণে একক অবস্থায় AgCl এর
দ্রাব্যতা 1.565 10⁻⁻5 মোলার। ওকে, তাহলে একটা কাজ শেষ করলাম। এখন যদি এই দুইটা মেশানো হয়ে যায় তখন কি হবে? AgCl এর দ্রবণে NaCl যোগ করলে নিম্নরূপ অবস্থা ঘটবে। তাহলে যদি আমরা সিলভার ক্লোরাইডের দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ যোগ করি তাহলে কি ঘটবে? AgCl থেকে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন পাবো। এইটা এখন যেহেতু AgCl এর দ্রাব্যতার গুণফল দেয়া আছে, কাজে এটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, বিধায় উভমুখী। যেহেতু AgCl এর দ্রাব্যতা গুণফল দেয়া আছে, কাজে এটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, বিধায় এর জন্য উভমুখী। আর ওর মধ্যে দেয়া হলো সোডিয়াম ক্লোরাইড, দেয়ার ফলে জলীয় দ্রবণে এইটা ভেঙে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি হবে। ফলে দ্রবণে ক্লোরাইডের সম আয়ন তৈরি হবে, সম আয়ন তৈরি হয়েছে। তাহলে আমরা কথাটাই বলবো, সিলভার ক্লোরাইডের দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ যোগ করলে ক্লোরাইডের সম আয়ন তৈরি হয়। এক্ষেত্রে Cl এর সম আয়ন তৈরি হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি এটুকু তো তোমাদের পরিষ্কার হয়েছে কিনা, তারপরের বাকি সামনের অংশটা যে আগে যেতে চাচ্ছি, পরে যেতে চাচ্ছি। আমরা এই কাজটার এ পর্যন্ত যতটুকু করেছি, এ পর্যন্ত তোমাদের কাছে এটি স্পষ্ট হয়েছে কিনা, ক্লিয়ার কিনা, তারপরে আমরা সামনে আগে এইটা একটু চেক করতে চাচ্ছি। আমি পেছনে থেকে একটু দেখব, তোমরা যদি যে কোনো একজন বা দুইজন একটু বলো তাহলে ভালো হয়। আচ্ছা, থ্যাংক ইউ, ভেরি গুড। তো এবার দেখো, ধন্যবাদ। ক্লোরাইডের সম আয়ন তৈরি হওয়ায় মৃদু তড়িৎ বিশ্লেষ্য সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা আগে যা ছিল, দ্রাব্যতা গুণফলের নীতি অনুসারে এটি কমে যাবে। কমে কত হবে তা জানি না, আগে ওইটা ছিল, এখন কমে গেছে, কমে একটা কিছু হয়েছে, কত হয়েছে তা আমরা জানি না, ওইটাই আমরা বের করতে চাই। এককভাবে ওর দ্রাব্যতা ছিল এইটা, এখন যখন এই দ্রবণে সোডিয়াম ক্লোরাইড মেশানো হলো তাহলে ক্লোরাইডের সম আয়ন হয়েছে, ফলে দ্রাব্যতা গুণফলের নীতি অনুসারে মৃদু তড়িৎ বিশ্লেষ্য সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কমে যাবে। কমে কত হবে তা জানি না, আমরা মনে করলাম কমে ওর দ্রাব্যতা হয়ে গেল এক্স অথবা এস, তুমি যা বলবা তাই হবে, মনে করো এক্স হয়ে গেল।
তাহলে ধরি তৈরি হবে, সম আয়ন তৈরি হবে, ফলে সম আয়ন প্রভাবের নীতি অনুযায়ী মৃদু তড়িৎ বিশ্লেষ্য AgCl এর দ্রাব্যতা হ্রাস পাবে। ধরি নতুন দ্রাব্যতা, নতুন হ্রাসপ্রাপ্ত দ্রাব্যতা, তাহলে হ্রাস পাই, এটি মনে থাকবে, নতুন হ্রাসপ্রাপ্ত দ্রাব্যতা সমান সমান x মোল পার লিটার। তাহলে আমরা ধরে নিচ্ছি সিলভার ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের সাথে থাকলে ওর দ্রাব্যতা কমে x হয়ে যায়। এখন এই অবস্থায় দ্রবণে যে অবস্থাটা হবে x মোল পার লিটার, x মোল পার লিটার, তাহলে এই অবস্থায় এখন এইটা AgCl সিলভার আয়ন যোগ ক্লোরাইড আয়ন। এখন প্রশ্ন হচ্ছে এইটার তো এই অবস্থায় এটার তো দ্রাব্যতা হয়ে গেছে x, কাজেই এখন সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা x মোল পার লিটার, তাহলে এইটার ঘনমাত্রা x মোল পার লিটার আর এটারও x। অর্থাৎ যখন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আমরা সিলভার ক্লোরাইডের একত্রে রাখবো তখন এইটার দ্রাব্যতা কমে গেছে, কিন্তু সোডিয়াম ক্লোরাইড তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য, সম্পূর্ণরূপে আয়নিত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যন্ত দেখা যাচ্ছে কিনা, এটুকু পর্যন্ত যদি দেখা যায় তাহলে আমরা নিচে এ পর্যন্ত না হলে উপরে উঠাবো। এ পর্যন্ত তোমরা বোর্ডে দেখতে পাও কিনা? হ্যাঁ, বোধহয় ওইটুকুই দেখা যাবে। আচ্ছা, ওকে, এই পর্যন্ত দেখতে পাচ্ছি আর কি বলেছ। আচ্ছা, তো এখন এবার সোডিয়াম ক্লোরাইড তো সম্পূর্ণরূপে আয়নিত হয়, ওর ঘনমাত্রা হচ্ছে 0.1, তাহলে এইটা 0.1 মোল পার লিটার, তাহলে সোডিয়ামও 0.1 মোল পার লিটার আর ক্লোরাইডও 0.1 মোল পার লিটার। আর আমরা নিচে লিখবো না। এখন একটু তাকাও, এই অবস্থায় একটু লক্ষ্য করো, সিলভারের ঘনমাত্রা x, সোডিয়ামের ঘনমাত্রা 0.1, কিন্তু ক্লোরাইডের ঘনমাত্রা দুই জায়গা থেকে এসেছে। দ্রবণ তো একই আছে, একই পাত্রের মধ্যে, দ্রবণের আয়তন চেঞ্জ নাই, এক জায়গায় x এক জায়গায় 0.1, সুতরাং ক্লোরাইডের নতুন ঘনমাত্রা হয়ে গেছে x প্লাস 0.1। তোমার আগের থেকে 500 টাকা ছিল, তুমি ধরে নাও ঈদে আর 1500 টাকা পেলা সেলাম। যদি তাই হয়, এখন তোমার নতুন টাকার ঘনমাত্রা কত? তোমার এখন টাকার ঘনমাত্রা হচ্ছে 2000, কারণ আগেরটা তো ছিল, নতুন এটা পেলা, সুতরাং তোমার এখন মোট 2000 হয়ে গেছে। তাহলে এইটার আগে ছিল x, একই দ্রবণে একই জিনিস এসেছে আবার 0.1, সুতরাং সম আয়ন তৈরির পর ক্লোরাইডের নতুন ঘনমাত্রা হচ্ছে x প্লাস 0.1 মোল পার লিটার।
অর্থাৎ ওর ঘনমাত্রাটা বেড়ে গেছে। আমরা এখান থেকে একটু মুছে ফেললাম। তো এখন সুতরাং Ag প্লাস এর ঘনমাত্রা Ag প্লাস ইকুয়াল x মোল পার লিটার, আর Cl মাইনাস এর ঘনমাত্রা Cl মাইনাস সমান সমান দুটো জিনিস কি, x প্লাস 0.1 মোল পার লিটার। এইটুকু একটু বুঝতে হবে, কারণ সম-আয়ন হলে যার সম-আয়ন হবে তার পরিমাণটা বেড়ে গেল। এখন দ্রাব্যতা গুণফলের সাথে কি সম্পর্ক সেটা আলাদা ব্যাপার। ক্লোরাইডের ঘনমাত্রাটা বেড়ে গেছে, এটি হচ্ছে ফ্যাক্টর। এবার একটু তোমাদেরকে এখান থেকে বুঝিয়ে নেই, তারপরে এখানে যাব। কি, এই যে যৌগটা সিলভার ক্লোরাইড, এর দ্রাব্যতা গুণফল কখনোই চেঞ্জ হবে না, এটাই থাকবে। তাহলে যদি এইটার দ্রাব্যতা গুণফল, এটা কিন্তু অঙ্কের জন্য করছি না, বোঝানোর জন্য, যদি সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল K অফ Sp এইটা হয়ে থাকে, এটা আনচেঞ্জড হয়, কিন্তু এইটা বেড়ে গেছে, এইটা বেড়ে গেছে। এখন এই যে মানটা, এটা তো কি সিলভার আয়ন আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রার গুণফল। এখন আগে যে দুটো মান দিয়ে এটা হতো, এখন তো এটা বেড়ে গেছে, কিন্তু এই মানটা ঠিক থাকবে। সুতরাং এবার কি হবে, এইটা বেড়ে গেলে কিছু পরিমাণ ক্লোরাইড সিলভারের সাথে মিলে AgCl তৈরি করে ফেলবে, কঠিন পাত্রের তলদেশে জমা হবে। কতদূর পরিমাণ কমবে, এইটা শুধু বেড়ে গেল ওইটুকু কমবে তা না, এইটার যদি 1 মোল আসে এইটারও 1 মোল আসতে হবে, এইটার একটা আসলে এইটারও একটা আসতে হবে পশ্চাৎ বিক্রিয়ার জন্য। সুতরাং এইটা বেড়ে গেলে এটাও নিয়ে বানাবে, এমন পরিমাণে কমবে যেন এই মানে এসে আবার ঠিক হয়ে যায়। সুতরাং এই যে কমে যাচ্ছে, তখন এর একটা নতুন ঘনমাত্রা তৈরি হয়ে যাবে, আর এই বাড়তিটুকু যৌগ আকারে দিব সোডিয়াম ক্লোরাইড, কিন্তু জমা হবে সিলভার ক্লোরাইড। দিব সোডিয়াম ক্লোরাইড, কিন্তু পাত্রের তলদেশে জমা হবে সিলভার ক্লোরাইড। ব্যাপারটা আবার একটু খেয়াল করো, সিলভার ক্লোরাইডের যে দ্রাব্যতা গুণফলের মান, এই মানটা ফিক্সড সর্বাবস্থায়, যা করো এটা ফিক্সড, যদি টেম্পারেচার চেঞ্জ না করো। তাপমাত্রা চেঞ্জ না করলে অন্তত সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফলের মান চেঞ্জ নাই, কিন্তু সম-আয়ন হয় ক্লোরাইডের ঘনমাত্রা বেড়ে গেছে। এখন এই দুইটা গুণ করে এটা হতো, এবার যেটা হবে, এইটা বেড়ে যাওয়ার ফলে এই মানটা ঠিক রাখার জন্য এইটার সাথে এইটা মিলে কিছু কঠিন সোডিয়াম সিলভার ক্লোরাইড হয়ে যাবে, ফলে এইটা এমন ভাবে কমবে, এই গুণফল যেন আবার এইটার মতোই হয়, ফলে এইটার একটা নতুন ঘনমাত্রা তৈরি হবে। সুতরাং এবার আমরা যদি তাহলে কথা বলি যে AgCl এর ক্ষেত্রে, এখন আমরা যদি এইটায় আসি, K অফ Sp ইকুয়াল Ag ইনটু Cl মাইনাস। এখন প্রশ্ন হচ্ছে, এখানে কিন্তু আয়নিক গুণফল না, কেন? এইটা সিলভার আয়ন, এইটা থেকেই তৈরি হয়েছে, ক্লোরাইড আয়নও তো ওটা থেকে তৈরি হয়েছে, ক্লোরাইড আরেক জায়গা থেকে আসুক, কিন্তু আয়নিক গুণফল হবে দুটো ভিন্ন যৌগ থেকে। যদি একাধিক আয়ন আসে, আলাদা আয়ন আসবে, একই আয়ন আসবে না, আলাদা। সিলভার ক্লোরাইড এক্ষেত্রে আর কোনো পৃথক কিছু নাই, কাজেই তাহলে এটা K অফ Ip না, কেন? সিলভার ক্লোরাইডের সিলভারও এসেছে ওর কাছ থেকে, ক্লোরাইডও এর কাছ থেকে আসছে, বাড়তি কিছু অন্য জায়গা থেকে আসছে, এই জন্য এই মানটা ঠিক থেকে যাবে। এখন যদি এই মানটা ঠিক থেকে যায়, তাহলে K অফ Sp এই মানটা, এইটা সিলভার আয়ন আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, আমরা এইটা ব্যাপারটা এইভাবে নিচ্ছি। তাহলে
অতএব কে অফ এসপি ইকুয়াল সিলভার আয়নের ঘনমাত্রা এক্স ইন্টু এক্স প্লাস 0.1, বা এটা যদি এদিকে নিয়ে আসি এক্স স্কোয়ার প্লাস 0.1x ইকুয়াল 2.458 10 to the power minus 10, বা x square plus 0.1x minus 2.458 10 to the power minus 10 equal 0। তাহলে একটি সমীকরণ তৈরি হয়ে গেছে, x square plus 0.1x minus 2.458 10 to the power minus 10 equal 0। এখন একটু দেখো, ax square plus bx plus c equal 0। তোমরা ম্যাথমেটিক্স ক্লাসে শিখেছো, অঙ্কের ক্লাসে, গণিতের ক্লাসে শিখেছো এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের এই সমীকরণটিও একটি দ্বিঘাত সমীকরণ, এইটার সাথে ওইটা সমতুল্য। সুতরাং এই ক্ষেত্রে x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আমরা যদি ওই সমীকরণটা বসাই ওইটা, তাহলে আমরা এখান থেকে x এর মান পাবো। x হচ্ছে তো সিলভারের নতুন ঘনমাত্রা, তাহলে ওইটাই হচ্ছে সিলভারের নতুন ঘনমাত্রা। এটা আমরা ধরেছি, এটা আমরা বলেছিলাম, এটা ধরা হয়েছে। তো এখন এই সমীকরণটাকে আমরা যদি এইটা বসাই তাহলে নতুন একটি মান পাবো, তাহলে নতুন একটি মান পাবো। আমরা এখন যদি বসাই, অথবা তুমি সরাসরি ক্যালকুলেটরেও বসাতে পারো, তাহলে x সমান সমান মাইনাস বি, তাহলে মাইনাস বি হচ্ছে 0.1 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কি 0.1 এর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 1, আর সি অর্থ হচ্ছে মাইনাস 2.458 10 to the power minus 10 divided by 2 into 1। দেখো আমরা যদি এই মানগুলো রিপ্লেস করি, বসাই, তাহলে এটা বি 0.1 বিএস, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার 0.1 এর স্কোয়ার মাইনাস 4ac, 4a মানে 1 আর c অর্থ হচ্ছে এটা মাইনাস, এই দুইটা প্লাস হয়ে যাবে। বা এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে নতুন যেটা আসবে সেটা x এর মান যেটা তৈরি হবে তা হচ্ছে 2.458 10 to the power minus 9, 2.458 10 to the power minus 9 মোল পার লিটার। তাহলে আমরা x এর নতুন যে ঘনমাত্রা তৈরি হলো সেটার মান পেলাম 2.458 10 to the power minus 9। এখন একটু দেখো, আমরা এই ব্যাপারটি করলাম এই সূত্রটা বসিয়ে, কিন্তু আমরা যদি এটার মধ্যে যেতাম, আমরা পেছনেটা আসতেছি আবার বিকল্প। বিকল্প হচ্ছে ওখানে মেবি ছিল x স্কোয়ার প্লাস 0.1x মাইনাস 2.458 10 to the power minus 10 equal 0। এখন এই সমীকরণে x স্কোয়ার হয়ে গেছে। দেখো এটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এর ঘনমাত্রা বা দ্রাব্যতা এমনিই কম, যদি এটা স্কোয়ার হয়ে যায় ঘনমাত্রা আরো কমে যায়। ছোট জিনিসের বর্গ করলে মানটা আরো হ্রাস পায়, এত হ্রাস পায় যে ওইটা মূল মানের সাথে যোগ করলে মানের কিচ্ছুই হয় না। যেমন আমরা একটা উদাহরণ যদি তোমাদের দেই, খেয়াল করো, আমরা 1 পয়েন্ট ধরে নাও কি করলাম 0.00002, এইটাকে
1.0 প্রায় লিখতে পারি কিনা। 1 পয়েন্ট মনে করো অতগুলো দিয়ে 0, আমরা এটা 1 অনেক সময় লিখে থাকি, মানে এটা এত ছোট ওই মানটা বাদ দিলে তেমন কিছু হয় না, ওই মানটা বাদ দিলে তেমন কিছু হয় না। এবার আসো, যদি কারো ঘনমাত্রা, দেখো আগে ঘনমাত্রা ছিল ধরে নাও 1.1 ইন্টু 10⁻⁵, খেয়াল করো এই মানটাকে যদি আমরা বর্গ করে ফেলি, দেখো তাহলে কত মান চেঞ্জ হয়। 10⁻⁵, আমরা যদি এটাকে স্কোয়ার করে মানে ধরো বর্গ করে ফেলবো, তাহলে প্রথমে যে মানটা ছিল আমরা বোঝাতে চাচ্ছি যে কত চেঞ্জ হবে। তাহলে কত 1.1 10⁻⁵, এটার অর্থ হচ্ছে 11000, খেয়াল করো তাহলে 1.1 মানে এখানে এসেছে 1 2 3 4 5 এইটা, এটার অর্থ হচ্ছে 1.1 তারপর 4টা শূন্য, 1.1 তারপরে 4টা শূন্য। এখন যদি আমরা এইটাকে বর্গ করে ফেলি, তাকাও এটাকে স্কোয়ার করে ফেলি, তাহলে দেখি মানটা কি হয়। ছোট জিনিস, এটাকে বর্গ করলাম, তাহলে আসো 1.1 ইন্টু 10⁻⁵ তার স্কোয়ার, যেটা দাঁড়ালো 1.21 10⁻⁻10। এখন একটু তাকাও, এটা স্কোয়ার করলে যেটা তৈরি হলো সেটা হচ্ছে এই, দেখো 1.21000000। এখন আমরা যদি ব্যাপারটা এই যাই, মানটা এরকম ছিল, এটা এরকম ছিল 1 2 3 4 5, কেমন আমরা এটাকে এখানে যখন এসেছি তখন মানে আসলে মূল ব্যাপারটা ওদিকে চলে গেছে, মূল ব্যাপারটা এখানে আসলো কি 1 2 3 5টা শূন্য ছিল, তাহলে মানটা এরকম হবে 1.1, ঠিকই আছে 1.1 10⁻⁵, 1 2 3 4 1.1 মনে করো এরকম একটা মান ছিল, তাহলে এরকম 1.1 10⁻⁵ এইটা, আর এইটা যদি হয় 10টা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এই যে মান, এই বৃহৎ একটা এই মানটা অনেক ছোট হয়ে গেছে। তো এই অনেক যত ছোট মান থাকে তাকে তুমি যদি বর্গ করো আরো ছোট হয়। এই এত ছোট মান মূল মানের সাথে যোগ বা বিয়োগ করলে মূল মানের তেমন কোনো পরিবর্তন হয় না। এই জন্য ছোট মানকে মাইনাস মানটা আরো বড়, মাইনাস মানটা আরো বড়। যেমন আমরা যদি এরকম বলি 1 পয়েন্ট ধরে নাও 1000000, তুমি যদি এর সাথে ধরে নাও এরকম কোনো মান যোগ করতে চাও 0.0000001, তো এরকম কোনো মান যদি তুমি যোগ করো, তাহলে এরকম কোনো মান যোগ করলে দেখো এই মানের কোনো পরিবর্তন হবে না, 1.1000001। তাহলে এই 1.1 পরে এতগুলো শূন্যর পরে 1, এই মানের তেমন কোনো পরিবর্তন নাই। কাজেই ছোট জিনিসকে বর্গ করলে আরো ছোট হয়, সেক্ষেত্রে আমরা বলবো এক্স স্কোয়ারকে আমরা উপেক্ষা করতে পারি। তাহলে আমরা কথাটা এই বলবো, আমরা এই পদ্ধতিতে যদি যাই, বিকল্প পদ্ধতিতে যদি হাঁটি, মৃদু তড়িৎ বিশ্লেষ্য হওয়ায় এক্স স্কোয়ারের মান খুব নগণ্য হওয়ায় এটি উপেক্ষা করা যায়। তো এখন যদি এটি উপেক্ষা করা যায় তাহলে যেটা দাঁড়ায় উপেক্ষা করা যায়, সুতরাং তাহলে 0.1x ইকুয়াল এইটা লেখা যাবে 2.458 10⁻⁻10। তাহলে আমরা এইটাকে বাদ দিলাম, উপেক্ষা করলাম, উপেক্ষা করে এরকম যদি x স্কোয়ার x3 x4 চলে আসে তাহলে দ্রাব্যতার ক্ষেত্রে এটা বাদ দেওয়া যায়, দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে এটি বাদ দেওয়া যায়। সমীকরণ ব্যবহার না করে এই পদ্ধতিতেও আসা যাবে।
তখন x সমান সমান 2.458 10⁻⁻10 ভাগ 0.1। দেখো ওই একই মান পাবো। আশা করি আমরা ওই একই আগে যে অ্যান্সারটা পেয়েছিলাম এই মানটাই পাবো। 2.458 ইন্টু 10⁻⁻10 ভাগ 0.1। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 2.458 10⁻⁹। দেখো এই মান আর আগের প্রাপ্ত মান একই। সুতরাং তুমি যদি দ্বিঘাত সমীকরণটি বসাও তাহলেও চলবে, আর এরকম কোনো পদ থাকলে সেটি উপেক্ষা করলেও একই মান পাবো। সুতরাং সম আয়ন তৈরি হলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেটা, সেটা এবার দেখো। তার আগের যে দ্রাব্যতা ছিল শুধু জলীয় দ্রবণে, সেইটা ছিল এইটা, আর এখন কমন আয়নের ফলে হচ্ছে এইটা। সুতরাং মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে ওর দ্রাব্যতা 0.5 এর থেকে -9 হয়েছে। 10⁻⁻5 থেকে 10⁻⁹ অনেক কমে গেছে। আচ্ছা, তাহলে আমরা কথাটা এই বলবো, AgCl এর ক্ষেত্রে সম আয়ন তৈরি হওয়ায় AgCl এর ক্ষেত্রে সম আয়ন তৈরি হওয়ায় এর দ্রাব্যতা পূর্বের চেয়ে হ্রাস পেয়ে এই পূর্বের চেয়ে যেটা সেটা বলি কত, 1.565 10⁻⁻5। এটা ছিল আগে। পূর্বের চেয়ে হ্রাস পেয়ে হ্রাস পেয়ে 2.458 10⁻⁹ হয়েছে, অর্থাৎ দ্রাব্যতা হ্রাস পেয়েছে। সুতরাং সম আয়ন তৈরি হলে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের দ্রাব্যতা হ্রাস পায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করলাম সম আয়ন তৈরি হলে দ্রাব্যতা কিভাবে হ্রাস পায় তার গাণিতিক ব্যাখ্যায় যাওয়ার জন্য। সুতরাং এইটি ছিল হচ্ছে শুধু দ্রবণে, আর এইটা হচ্ছে সম আয়নের ফলে। সুতরাং সম আয়ন তৈরি হলে দ্রাব্যতা অনেকাংশে হ্রাস পায়। আচ্ছা, ওকে, আমরা যদি এটা হয়ে যায় তাহলে আরেকটিতে যেতে চাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা যদি হয়ে যায় তাহলে আমরা আরেকটিতে যেতে চাচ্ছি। শুধু আরেকটা বুঝিয়ে দিব, তোমরা হয়তো নিজেরা করতে পারবা। আচ্ছা, তো এখন দেখো, বোধহয় আমরা ওই যে মানে যে দ্রাব্যতা স্কোয়ার করলে যে দ্রাব্যতা হ্রাস পায় সেটা দেখাচ্ছি। আসলে ওঠার বোধহয় লেখার সময় আমাদের একটু ভুল হয়ে গেছে। মানে বলবো দুর্বল বা খুব কম মান, কম যদি হয় সেটাকে বর্গ করলে মানটা আরো হ্রাস পায়, সেটা দেখাচ্ছি। মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ঘনমাত্রা বর্গ করলে অত্যাধিক হ্রাস পায়, ওটি অবশ্য আমাদের একটু বোধহয় পদ্ধতিগতভাবে ভুল হয়েছে। 2.3 ইন্টু 10⁻⁻
ধরে নাও আমরা দেখলাম 5, তাহলে ব্যাপারটা হচ্ছে এই 0 পয়েন্ট যদি এই হয়, দেখো 0 0 0 তারপরে 2 3, হ্যাঁ 1 2 3 4 5, তাহলে এটা আসা যাবে। তাহলে 1 2 3 4 5, আরো একটা শূন্য দিব। দেখো এইটা যদি এইটা মানে এইটা 1 2 3 4 5, 5টা ঘর আগাল, তাহলে এইটা সমান সমানই হচ্ছে 2.3 10 টু দি পাওয়ার -5। তাহলে দশমিক 1 2 3 4 5টা ঘর আমরা সামনে গিয়েছি, তাহলে 2.3 10 টু দি পাওয়ার -5। ওকে, এইটা তাহলে মান এইটা। এবার আসো যদি আমরা এটাকে বর্গ করি, তাহলে কি হয়? তাহলে বর্গ করলে যেটা হবে 2.3 10 টু দি পাওয়ার -5 তার স্কয়ার, যেটা দাঁড়াচ্ছে তা হচ্ছে এই 2.3 10 টু দি পাওয়ার -5, 2.3 10 টু দি পাওয়ার -5 তার স্কয়ার, এটা দাঁড়ালো 5.29 10 টু দি পাওয়ার -10। অর্থ কি? অর্থ হচ্ছে 0.000000, কত 10 1 2 3 4 5 6 7 8 9 10, দেখি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ এইটা। তাহলে এইটা সমান সমানই হচ্ছে 5.29 10 টু দি পাওয়ার -10। এখন একটু তুলনা করব, দেখো আমরা এখন একটু তুলনা করব, একটু তাকাও। আগের যে মান ছিল সেটা হচ্ছে 0.1 2 3 4, 4টা শূন্য, তারপরে দশমিকের পরে 4টা শূন্য, তারপরে 2 3। এখন যদি তুমি এই মানের সাথে এই মানটা দেখো তো, দশমিক কয়টা শূন্য? 1 2 3 4 5 6 7 8 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা, 1 2 3 4 5 6 7 8 9, তারপরে 5 to 9। এখন যদি তুমি এই মানের সাথে এই মান যোগ করো, ওই মানের কোনো পরিবর্তন হবে না, ওই মানের তেমন কোনোই পরিবর্তন হবে না, কারণ 0.000023, তারপরে 0 0 0, দেখো 0 0 0 5 to 9, এই মানটা এই মানের সাথে যোগ করলে এই মানের তেমন কোনো পরিবর্তনই হবে না, কারণ এই মানটা অনেক অনেক ছোট, অনেক অনেক ছোট। সুতরাং কোনো ক্ষুদ্র পদার্থ, কোনো দশমিকের ছোট মান, তাকে যদি বর্গ করা হয় তাহলে সেই মানটা এত হ্রাস পায়, তাতে মূল মানের তেমন কোনো পরিবর্তন হয় না, মূল মানের তেমন কোনো পরিবর্তন হয় না। তো তোমরা একটু বাসায় অন্তত 38 এবং 39 এই দুইটা করার চেষ্টা করবা, এই দুইটা বাসায় করার চেষ্টা করবা, 38 এবং 39, সম্ভব হলে 40। তাহলে 38 39 40, এই তিনটা করার চেষ্টা করবা। আমরা হয়তোবা সামনের দিন নতুন বিষয়েও যেতে পারি, যদি এই তিনটার মধ্যে কোনো সমস্যা না থাকে। গ্রুপে পোস্ট দেয়া আছে, তুমি করে অঙ্কের উত্তরের সাথে মেলাবা কোনো সমস্যা হচ্ছে কিনা, উত্তরের সাথে মেলাবা কোনো সমস্যা হচ্ছে কিনা। তো আর আমরা আপাতত আগামী দিনও না হয় 12টায় থাকি, তারপর তোমাদের সাথে কথাবার্তা বলে আমরা আবার 9টায় ব্যাক করব। কেমন? 9টায় হয়তো বা ব্যাক করব। দেখা যাক, কারো কোনো সমস্যা থাকলে আমার সাথে একটু শেয়ার করো। তারপরে আমরা এখনো তাহলে আগামী দিনও আমরা 9টায় যাব না, আগামী দিনও আমরা 12টায় থাকি, তারপর থেকে হয়তো দেখা যাক, তোমাদের সাথে সমস্যা হলে কথা বলো। আজকে আমরা এ পর্যন্তই থাকবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।